ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনবো ক্রিয়েটিভ আর্ট একাডেমি ভিউয়ার্স। আজকে আমরা আপনাদের সামনে আরেকটি প্রাকৃতিক দৃশ্য নিয়ে আসছি। আজকে আমরা প্রাকৃতিক দৃশ্যটা একটু ভিন্নভাবে করব। তো প্রাকৃতিক দৃশ্যটা ভিন্নভাবে করতে হলে আমরা প্রথমে আমরা যেখানে ছবিটা আঁকবো সেখানে একটা বক্স অঙ্কন করে নেব। তো প্রথমেই আমরা আমাদের যেখানে আমরা ছবিটা আঁকবো তার কেন্দ্রবিন্দুটা আমরা নির্ধারণ করে নেব, অর্থাৎ যেটা আমরা আমাদের ছবিটার মাঝখানটা আমরা নির্ধারণ করে নেব। মাঝখান নির্ধারণের পর আমাদের শেষের অংশটুকু বাম পাশ এবং ডান পাশের শেষের অংশটুকু আমরা পয়েন্ট করে নিব, যাতে করে আমাদের ছবিটি আঁকতে সহজ হয়। আমরা যেখানে ছবিটা আঁকতে চাচ্ছি, আমরা আজকে মূলত একটা 3D পেন্টিং করব, একটি দৃশ্য অঙ্কন করব। তো প্রথমেই আমি মাঝখানের বক্সটা অঙ্কন করে নেব। আমি প্রথম বক্সটা আমার প্রয়োজন মতো আমি উচ্চতা দিয়ে বক্সটা করে নিয়েছি। এবার আমি দ্বিতীয় বক্সটা করে নিব এর থেকে একটু ছোট করে। এবং একইভাবে আমি আমার ছবির তৃতীয় বক্সটা অঙ্কন করব দ্বিতীয় বক্সের থেকে আরেকটু ছোট করে। বন্ধুরা, একইভাবে এপাশেও আমি আমার সুবিধা মতো বাকি আরও 2টা বক্স করে নিব। তবে এপাশের 2টা বক্সের মাপ অনুযায়ী আমরা এপাশের বাকি 2টা বক্স করে নিব। এবং খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা বক্সের মাঝখানে যতটুকু স্পেস আমরা রেখেছি সেই স্পেসটুকু এপাশের 2টাও যেন একইভাবে থাকে, এবং ভালো হয় যদি 2টা বক্সই একই রকম হয়।
এবার আমি একেবারে ছোট যে বক্সটা আছে সেটা আমি অঙ্কন করে নেব। আমি এখানের মাপটা নিলে আমি এই অনুযায়ী এখানের মাপটা নিয়ে নিতে পারছি। এখানে যতটুকু স্পেস জায়গা নিয়েছি এখানেও একই রকম আমরা জায়গা নিয়ে নিব। আমরা এখানে মোট 5টা বক্স এঁকেছি। প্রথম বক্সটা যেটা আমরা মাঝখানে এঁকেছি এবং সবচেয়ে বড়, এবং আমরা এপাশে 2টা এঁকেছি, একটা বড় একটা ছোট। এটার অন্য পাশেও আমরা একইভাবে এটা যতটুকু এঁকেছি সাইজ এটাও ততটুকু, এটা যতটুকু নিয়েছি এটাও নিয়েছি। আমরা চাইলে সমান করেও 5টা নিতে পারি, 3টা নিতে পারি, ছোট বড় করে আঁক-পিচ করেও আবার এটাকে অঙ্কন করে নিতে পারি। আমি আমার সুবিধা মতো আজকে এভাবে করে নিয়েছি। এখন আমরা এই যে আমাদের 5টা বক্স আছে, এই বক্সের মধ্যে আমরা যে পেইন্টিংটা করতে চাচ্ছি সেটাই বক্সের মধ্যে করব। বাকি জায়গাগুলো আমরা ফাঁকা রেখে দিব। এখানে কোনো ড্রয়িং আমরা করব না। তো আমার সুবিধা মতো আমরা আমাদের যেখানে ছবিটা আঁকবো আমরা প্রথম বক্সটার মাঝখানটা নির্ধারণ করে নিলাম। তাহলে এপাশে যতটুকু আমাদের থাকছে এপাশেও ততটুকু থাকছে। এবার আমি যে দৃশ্যটা অঙ্কন করতে চাচ্ছি আমার সুবিধা মতো সেই দৃশ্যটা আমরা এখান থেকে অঙ্কনটা শুরু করব। তো প্রথমে আমি শুরুতেই হচ্ছে এখান থেকে একটু গ্রামের যে ঘরগুলো থাকে সেই ঘরটা এঁকে নিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘরটা 2টা বক্সের মাঝখান থেকে দিচ্ছি, তার মানে হচ্ছে এই জায়গাটা কিন্তু আমাদের ফাঁকা রাখছি এবং এপাশে এই ড্রয়িংটা হচ্ছে একই ড্রয়িং, একটাই ড্রয়িং কিন্তু হচ্ছে 5টা বক্সে আমরা একটা ড্রয়িং সুন্দরভাবে শিখে নিব আজকে। বন্ধুরা এবার আমি এখান থেকে কিছু গাছ এঁকে নিতে পারি। একই মাপ রেখে আমি একটা গাছের বাকি অংশ যেটা আঁকছি সেটা এপাশে নিয়ে এঁকে নিচ্ছি। আমি আমার সুবিধা মতো গাছ অঙ্কন করে নিচ্ছি। তোমরা এভাবে ঠিক তোমাদের যতটুকু প্রয়োজন ভালো লাগার জন্য তোমরা ততটুকু গাছ অঙ্কন করে নিতে পারো। এ পর্যায়ে হচ্ছে আমি ঘরের উপর থেকে কিছু সবুজ গাছের অংশ এবং পিছনের অংশ পূর্ণ করার জন্য কিছু গাছের পাতা এঁকে নিচ্ছি।
এবার এখান থেকে আমি একটু পাড় এঁকে নিতে পারি। এখান থেকে আমি গ্রামের একটা মেঠো পথ আঁকতে পারি। এবং এখান থেকে আমি একটা দূরের গ্রাম এঁকে দিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমরা দূরের গ্রাম দিয়েছি, যেটাকে আমরা দিগন্ত রেখা বলি। সাধারণত এই যে দূরের গ্রাম, এই দূরের গ্রামের উপরের অংশটুকু আকাশ নিয়েছি আমরা, এবং এই যে একটা মেঠো পথ এঁকেছি, মেঠো পথের এই অংশে আমরা হচ্ছে নদী রেখেছি। এখানে প্রকৃতি ঘরের পাশে হচ্ছে একটা ডোবা বা নালা আমরা যাই বলি না কেন সেটা রেখেছি, এবং আমরা এখান থেকে একটা মেঠো পথ এঁকে দিয়েছি যেখান থেকে এই গ্রামে আসা যাওয়ার যে পথ সাধারণত সেটা আমরা এখানে এঁকে দিয়েছি। এবং ঘরের এইখান থেকে আমরা একটু বেড়ার অংশ করতে পারি, যেটা হচ্ছে ঘরে আসতে হলে বা এই বাড়িটাতে আসতে হলে আমাদের এই বেড়ার এইখান থেকে যে কোনো একটা গেট বা দরজা দিয়ে আসতে হবে। আর ঘরের এই পাশে আমি একটু গাছের অংশ রেখেছি। তার মানে আমরা সহজেই যদি বুঝতে চাই তাহলে আমরা বুঝতে পারি যে এই যে মেঠো পথটা আসছে এটা মূলত শুধু এই ঘরটুকুর জন্য না। আমরা বুঝে নিতে পারি যে এই পাশে আমাদের আরও গ্রাম আছে, যে ঘরের পেছন থেকে যে রাস্তাটা চলে গিয়েছে মেঠো পথে, এই পেছন দিয়ে আমরা এদিকে আরও কোনো গ্রাম যদি আমাদের থেকে থাকে সেখানে আমরা যেতে পারি। আমি বোঝার সুবিধার্থে একটু মোটা করে অঙ্কন করে নিচ্ছি, যাতে সহজে আমরা সবাই ছবিটি অঙ্কন করতে পারি এবং আমাদের বুঝতেও সহজ হয়। আমরা এবার দূরের গ্রামটা এঁকে নিব। দূরে, অনেক দূরের গ্রাম, যার কারণে এটা ছোট ছোট করে আমাদের অঙ্কন করতে হবে। খুব ছোট করে আমি কিছু গ্রাম এঁকেছি। এবং এখান থেকে আমি কিছু গাছ অঙ্কন করতে পারি আমার সুবিধা মতো। আমি এখানে একটা তাল গাছ এঁকেছি, ঠিক একইভাবে এখানেও একটা তাল গাছ আঁকতে পারি। দুইটা তাল গাছ দিয়েছি। একইভাবে আরেকটু সহজ করে বোঝানোর জন্য আমি এখান থেকে আরেকটা তাল গাছ নিয়ে আসতে পারি, যে এটা এই ফ্রেমে চলে আসছে। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা টোটালটাই একটা ছবি, কিন্তু আমরা ভিন্ন পাটে পাটে এঁকে এটা সম্পূর্ণ করব। আচ্ছা, তাহলে মোট আমি হচ্ছে এখানে 3টে তাল গাছ দিয়েছি, দূরের গ্রাম দিয়েছি, এবং এইখানে পার্টটাকে আমি আরেকটু গাঢ় করে দিই। যেহেতু এটা একটা ঘরের পাড়, এখানে আমরা হচ্ছে একটু ঘাট দিতে পারি এখান থেকে, যে একটা ঘাট যেখানে নেমে হচ্ছে বাড়ির এই পানিগুলো ব্যবহার করতে পারে, টুকিটাকি যে ছোটো ছোটো কাজগুলো আছে সেগুলো করতে পারে। এই জন্য এখানে একটা ঘাট করে নিয়েছে, আমরা সেই ঘাটটা অঙ্কন করে দিতে পারি।
বা আমরা যদি চাই এটাতেও কিন্তু নদীর একটা অংশ ধরতে পারি, যে এখান থেকে এদিকে নদীটা চলে আসছে অনেক দূরে কোথাও, যেটা আমাদের ফ্রেমের বাইরে চলে যাবে। আমরা সহজভাবে যদি হিসাব করি যে এদিকে আরও কোনো নদী টদী আছে, বা শুধুই একটা ঘাট বা পাড়, আমরা যেটা যেভাবে আমাদের নিতে সহজ হয় আমরা সেভাবেই নিতে পারি। আমি এই পাশে গাছগুলো আরেকটু গাঢ় করে অঙ্কন করি যাতে করে আমাদের বন্ধুদের বুঝতে সহজ হয়। আমরা চাইলে এই যে ডালগুলো দিয়েছি এখানে আমরা পাতা অঙ্কন করতে পারি, আর যদি চাই যে না এখানে ডালগুলো আমরা ফাঁকা রেখে দিব, সেটাও আমরা চাইলে রাখতে পারি। আমি বন্ধুদের বোঝার সুবিধার্থে ছবিটি গাঢ় করে অঙ্কন করছি, কিন্তু সাধারণত যদি আমরা এখানে ওয়াটার কালার, পোস্টার কালার করে থাকি তাহলে হালকা করাটাই সবচেয়ে ভালো। আর যদি হচ্ছে প্যাস্টেল বা হচ্ছে আমরা মোম রং যেটাকে বলে থাকি এটা করে থাকি, সেক্ষেত্রে আমাদের ড্রয়িংটা গাঢ় হলে অসুবিধা হয় না। আমি গাঢ় করছি আমার বন্ধুদের বোঝার সুবিধার্থে। এখানে একটা খড়কুটো আছে। ভিউয়ার্স, আমাদের অঙ্কনটা আমরা মোটামুটি সম্পূর্ণ করেছি। এ পর্যায়ে আমরা আমাদের রংটুকু করে নিব। আমরা আজকে পোস্টার কালার শিখব, কীভাবে পোস্টার কালার করতে হয়। এর আগেও আমরা কিছু ভিডিওতে দেখেছি, পোস্টার কালার সম্পর্কে পরিচিত হয়েছি। আজকে আমরা আবার একটু দেখে নিব যে আমরা কোন কোন কালারটা বা কী ধরনের কালারটা বা কালারটা কেমন হয় এটা আমরা দেখে নিব। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে পোস্টার কালার। আমরা বিভিন্ন কোম্পানির কালারগুলো আমরা পেতে পারি। এখানে একটা কোম্পানি আমি নিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে পোস্টার কালার বললে ওরা বিভিন্ন কোম্পানি বলবে। মোটামুটি পোস্টার কালার যা থাকে সবই ভালো। এটা সবুজ রং। আমরা এভাবে হচ্ছে হলুদ রং নিব। এটা তুমি বক্স সহ কিনতে পাবে এবং হচ্ছে তুমি চাইলে খোলাভাবেও বাজারে কিনতে পাবে। সব ধরনের কালারই হচ্ছে তুমি সিঙ্গেল কালারও পাওয়া যায়। তো আজকে আমাদের যে ছবিটাতে আমরা রং করতে যাচ্ছি, আশা করি খুব ভালো হবে। আমি ভালো কিছু তোমাদের দেখাতে যাচ্ছি। তো প্রথমেই আমরা পোস্টার কালার করার জন্য আমরা যে জায়গাটুকু রং করতে চাই সাধারণত সেই জায়গাটুকু আগে ভিজিয়ে নিতে হয়, অথবা হচ্ছে আমরা রং, তুলি, পানি একসাথে ব্যবহার করেও হচ্ছে আকাশের কালারটা করতে পারি। এটা হচ্ছে যার যার সুবিধা অনুযায়ী হচ্ছে আমরা কাজটুকু করে নিব। তো সাধারণত আমি যেভাবে করি সেটা হচ্ছে প্রথমে ছবিটুকু আমি যেখানে রং করব সেখানে প্রথমে ভিজিয়ে নিই, তারপরে হচ্ছে একটু সাদা রং আগে দিয়ে নিই, তারপরে হচ্ছে আমি আকাশের কালারটা কী করতে চাচ্ছি সেটা স্টেপ বাই স্টেপ আমি দিয়ে যাই। তাতে করে আমার ছবিটা একটু মসৃণ হয় আমার কাছে মনে হয় আর কি। আর তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো, পানি দিয়ে হচ্ছে প্রথমে ভিজিয়ে নিতে পারো, অথবা যদি চাও যে পানি দিয়ে না ভিজিয়ে সরাসরি রং করবে তাতে যদিও একটু রং বেশি খরচ হয়, কিন্তু তোমরা চাইলে সেভাবে রং করতে পারো। তো আমি আজকে যেভাবে শেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমে আমি ভিজিয়ে নিব, তারপরে হচ্ছে আমি সাদা রং দিব এবং পরবর্তীতে আমি কী ধরনের কাজ করতে চাই, এটা সকালের দৃশ্য না সন্ধ্যার দৃশ্য অথবা দুপুরের দৃশ্য, সেটা আমি আমার রঙে বাকিটুকু আমি বুঝিয়ে নিব। তো এই পর্যায়ে হচ্ছে আমি উপরের অংশ থেকে রঙটা শুরু করব। ভিউয়ার্স, আমি আগের মতো এবারও বলে নিচ্ছি যে সাধারণত ড্রয়িং যখন করি, মানে ছবি যখন আমরা আঁকতে যাই, তখন আমরা সামনে যে জায়গাটুকু থাকে সামনের থেকে কাছের জিনিসগুলো এঁকে 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 আস্তে আস্তে আমরা পিছনের দিকে যাই। অর্থাৎ আমি আরও সহজভাবে বলতে গেলে যে একদম সামনে আমাদের কী আছে, ঘর আছে, গাছ আছে, কুটোরপালা আছে, তারপর তার পিছনে একটু ছোট ছোট ওই যে এটা যদি একটু হালকা আমি একটু গাঢ় করে নিই, একটু গাঢ় করে এঁকে নিই, যেমন পিছনের দিকে আমরা একটা ঝোপ দিয়েছি, আমি সবুজ গাছপালার যে ঝোপটা থাকে সেটা দিয়েছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমার একটু গাঢ় করে নিচ্ছি। তো এইখানে আমি কিছু ঝোপঝাড় দিয়েছি, মানে ঘরের গাছের পরে হচ্ছে কিছুটা ঝোপঝাড়, তারপরে হচ্ছে যখন ঘরটা আমার হয়ে গিয়েছে আমি কিন্তু এখান থেকে হচ্ছে মেঠো পথ, মানে গ্রামের যে মেঠো পথ থাকে সেই মেঠো পথটা অঙ্কন করেছি।
এখানে অনেকগুলো দাগ হয়েছে, আমি একটু মুছে তোমাদেরকে ঠিক করে দিই, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো এ পর্যায়ে হচ্ছে আমরা যেটা বলছিলাম যে এই জায়গাটা একটু অনেক বেশি দাগ হয়ে গেছে, তাই আমরা একটু মুছে ঠিক করে নিলাম। তো এই পর্যায়ে আমরা আমাদের রঙের প্রথম কাজটা শুরু করতে যাচ্ছি। তো এই পাড়গুলো আমরা একটু মোটা মানে গাঢ় করে এঁকে নিই, যাতে করে আমার বন্ধুদের আঁকতে বুঝতে সহজ হয়। এখানে আমি কিছু ঘাস দিয়ে নিতে পারি। এই দাগগুলো আমি আরেকটু মোটা করে নেব, যাতে করে আমাদের ড্রয়িংটা সুন্দর না হয়। সেক্ষেত্রে আমরা স্কেল ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, আমি আরেকটা কথাও বলে নিতে চাচ্ছি যে আমরা যেহেতু রং করব পোস্টার কালার বা ওয়াটার কালারও করা যায়, যেটা আমরা করি, যেটা পানি রং আর কি, সহজভাবে বোঝানোর জন্য বলি। তো সেই রংটা যখন আমরা করব, আমাদের এখানে যেহেতু এটা আমাদের থ্রি ডি ড্রয়িং করছে, এটা কিন্তু থ্রি ডি পেন্টিং। সো থ্রি ডি পেন্টিংয়ের ক্ষেত্রে এই যে আমরা কিছু গ্যাপ রেখেছি, যে জায়গাগুলো আমরা যে স্পেসগুলো আমরা ফাঁকা রেখেছি, এখানে কিন্তু রং চলে গেলে আমাদের থ্রি ডি ছবিটার হচ্ছে না, এটা ছবিটা তাহলে নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু আমরা কিছু ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে মাস্কিং টেপ ব্যবহার করতে পারি, বা অন্য যে কোনো যার যার সুবিধা মতো টেপটা ব্যবহার করতে পারি। টেপটা ব্যবহার করে আমরা কিন্তু এখানে বক্স করে নিতে পারি, যাতে করে হচ্ছে আমরা পুরো ছবিটা রং করার পর যখন টেপটা তুলে ফেলবো, তখন কিন্তু আমাদের এই জায়গাগুলোতে আর পানি বা রং কিছুই যাবে না, এবং ছবিটা মসৃণভাবে সুন্দরভাবে হবে। আবার অনেকে যারা এই টেপ ব্যবহার না করে, মাস্কিং টেপ ব্যবহার না করে সরাসরি এঁকে নিয়ে রং করতে পারবে সতর্কতার সাথে, তারা সেভাবেও করতে পারো। আমি কিন্তু এখানে ব্যবহার করিনি মাস্কিং টেপটা, কারণ আমি আমার মনে হচ্ছে যে আমি পেরে যাব, এবং আমার বন্ধুদের বোঝানোর সুবিধার্থে আমি এটা এই পর্যায়ে ব্যবহার করছি না। আর তোমরা যখন থ্রি ডি এভাবে ছবি আঁকবে, তোমরা মাস্কিং টেপটা ব্যবহার করে নিতে পারবে, তাতে করে তোমাদের ছবিটা মসৃণ হবে, এবং ছবির এখানে হচ্ছে পানি যাওয়ার বা রং যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা আমাদের প্রয়োজন মতো তুলি, অর্থাৎ তুলির বিভিন্ন সাইজ থাকে। 0 থেকে শুরু করে 10 পর্যন্ত থাকে, আরও বেশি থাকে। তো আমি প্রথমে আমার সুবিধা মতো হচ্ছে আমি একটা তুলি নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে নাম্বারটা হচ্ছে 6 নাম্বার। তো আমি প্রথমে হচ্ছে আমাদের ছবিটাকে পূর্ণ করে ভিজিয়ে নিচ্ছি, ঠিক ততটুকু ভিজিয়ে নিব যতটুকু আমরা রং করতে চাই। এর বাহিরে যদি আমাদের পানি চলে যায় তাহলে কিন্তু আমাদের 3D পেন্টিংটা আর হচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি আমার সুবিধা মতো আমি রং করার জন্য যতটুকু জায়গায় রং করতে চাই ততটুকু জায়গায় হচ্ছে আমি প্রথমে ভিজিয়ে নিচ্ছি। তাতে করে আমাদের সহজ উপায় হচ্ছে যদি আমরা পানি দিয়ে ভিজিয়ে নিই প্রথমে, তাহলে আমাদের রঙের খরচটাও কম হবে এবং ছবিটা মসৃণভাবে সম্পূর্ণ করা যাবে। আমি আরও একটা কথা আমাদের ভিডিওতে আমি বলেছি, কয়েকটা ভিডিওতেই আমি বলেছি যে আজকেও বলেছি কিছু অংশ, সেটা হচ্ছে যখন আমরা ছবিটা অঙ্কন করব, ড্রয়িং করার জন্য প্রথমে আমরা সামনে থেকে যে ড্রয়িংগুলো আছে সেগুলো এঁকে নিব এবং যখন আমরা রং করব তখন পেছন থেকে রংটা শুরু করব। তাতে করে আমাদের রঙের কোথাও কোনো অপূর্ণতা থাকবে না এবং দেখতে অসুন্দর হবে না। প্রথমে কিন্তু আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি চাইলে সাদা রঙটা ব্যবহার না করে সরাসরি রং ব্যবহার করতে পারি। আবার যদি চাই যে না কিছুটা সাদা রং দিয়ে আমি হচ্ছে রংটা পূর্ণ করব, সেক্ষেত্রে আমি সেটাও করতে পারি। তো সাধারণত আমি সাদা রংটা ব্যবহার করিনি, তাতে করে হচ্ছে ছবিটা সহজ সুন্দর হয়, মসৃণ হয়। তো যার কারণে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে সাদা রংটা দিয়ে রং করে নিব যতটুকু জায়গায় আমি রং করতে যাচ্ছি। যখন আমি সাদা রংটা করছি তখন কিন্তু আমার গাছ ঢেকে যাচ্ছে বা অন্যান্য জায়গাগুলোতেও যে ছবিগুলো আছে যেখানে যেখানে আমি সাদা রং ব্যবহার করব সেই জায়গাগুলো কিন্তু ঢেকে যাবে বা ঢেকে গেলে ভয়ের কিছু নাই। যেহেতু আমাদের ওই জায়গাগুলোর বাকি অংশগুলো থাকবে, সেই জায়গাটা থেকে আমি আবার শুরু করে গাছগুলো এঁকে নিতে পারবো। আমাদের 3D পেন্টিংটা করার কারণে বা রং করার কারণে যে জায়গাগুলোতে হচ্ছে বক্সটা হালকা হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে বক্সটা হালকা হয়ে যাচ্ছে, এখানে কিছুটা হালকা যাচ্ছে, মানে কি ওর উপরে রং চলে আসছে। যদি এমনটা হয় তাহলে ভয়ের কিছু নাই। আমরা পরবর্তীতে যখন আবার হচ্ছে ছবিটা সম্পূর্ণ করব তখন আমরা পেন্সিল দিয়ে এই জায়গাগুলো আবার আউটলাইন করে নিলে আমাদের ছবিগুলো সুন্দরভাবে বোঝা যাবে। তো প্রথমে আমি আকাশে রং করব, তাই আকাশে আমি প্রথমে পানি দিয়েছি এবং পরে সাদা রংটাও দিয়েছি। এবার আমি আমার সুবিধা মতো আকাশের রংটা, যে কালারটা আমি দিতে চাচ্ছি সেই কালারটা আমি দিব। সাধারণত হচ্ছে আমরা হালকা রংটা আগে ব্যবহার করব, সেটা ভালো হয় ছবির ক্ষেত্রে। তো প্রথমে আমি কিছুটা হলুদ করতে চাচ্ছি, যে পড়ন্ত বিকেলের যে ছবিটা। তো প্রথমে আমি হচ্ছে যতটুকু হলুদ দিতে চাই আমি দিয়ে নিব। আমার সুবিধা মতো জায়গাগুলোতে আমি জাস্ট হলুদ রং দিয়ে নিয়েছি। এবার হলুদের সাথে আমি কিছুটা লাল মিশিয়ে আমি হচ্ছে আমার এই পাশ থেকে আমি আরেকটা শ্যাডো তৈরি করার জন্য আমি একটু গাঢ় করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। এটা আমি অ্যাডজাস্ট কালার করে নিচ্ছি।
এবং চাইলে এটাকে একটু মেঘাচ্ছন্ন করার জন্য আমি আরেকটু গাঢ় করে নিতে পারি এই পাশ থেকে। এবার উপর থেকে আমি একটু প্রুশিয়ান ব্লু নিয়ে নিব, মানে গাঢ় নীলটা নিয়ে সাদা দিয়ে আমি এটা মিলিয়ে নিব। ভিউয়ার্স, আমি কিন্তু দেখতেই পাচ্ছেন সবাই, আমি খুব হালকা করে খুব আস্তেভাবে কাজ করছি, যাতে করে হচ্ছে আমাদের বক্সের বাহিরে রঙটুকু চলে না যায়। সবাই সাবধানটুকু অবলম্বন করলে আশা করি হচ্ছে সমস্যা হবে না এবং ছবিটা সবাই খুব সহজ এবং সুন্দরভাবে পেন্টিং করতে পারবেন। তো আমি আকাশের রঙটা আমার প্রথমে যতটুকু আমার গাঢ় দেওয়ার দরকার আমি গাঢ় করে নিয়েছি এবং এর সাথে আমি সাদা রঙ মিশিয়ে, যেহেতু প্রথমে আমাদের সাদা রঙ করা আছে এবং এ পর্যায়ে আমরা সাদা রঙ গাঢ় নীলটা দেওয়ার পর আমরা কিছুটা সাদা নিচের সাথে করে ছবিটা অ্যাডজাস্ট করে নিব। তো প্রথমে আমি নীল রঙটা উপর থেকে দিয়ে আসছি এবং যতটুকু প্রয়োজন আমি ততটুকু নীল রঙটা দেওয়ার পর আমি এর সাথে সাদা রঙটা করে নিব এবং নিচের রঙের সাথে অ্যাডজাস্ট করে নিব। যে পর্যায়ে আমি সাদা রঙ করে নিচ্ছি যাতে করে আমার নিচের রঙের সাথে কিছুটা অ্যাডজাস্ট হয়ে যায়। এ পর্যায়ে আমি যদি চাই যে হলুদ রঙটা আরেকটু উপরের দিকে আমি গাঢ় করতে চাই, হ্যাঁ, আরেকটু উজ্জ্বলতা, ছবির উজ্জ্বলতা আনার জন্য সেই ক্ষেত্রে আমি আরেকটু হলুদ রঙ করে নিব। এবং শেষে তুলিটা পরিষ্কার করে আমি শুকিয়ে নিয়ে বা তুলিটা হালকা করে নিয়ে আমি রঙটা উপরের রঙের সাথে কিছুটা মিলিয়ে দিব। এ পর্যায়ে আমরা নদীর রঙটা করে নিব। নদীর রঙটা করতে হলে একইভাবে আমরা প্রথমে আমরা নদীটা যতটুকু কালার করতে চাই প্রথমে আমরা ভিজিয়ে নিব, যতটুকু আমরা কালার করতে চাই। ভিউয়ার্স, আমরা দেখতেই পাচ্ছি যে দূরের গ্রামের পর আমরা নদীর রঙটা করার জন্য আমি এখানে যতটুকু আমার প্রয়োজন ততটুকু পানি দিয়ে আমরা ভিজিয়ে নিব একইভাবে আকাশের মতো করেই, এবং পরবর্তীতে হচ্ছে আমি রঙটা সম্পূর্ণ করব। চাইলে আমরা একই সাথে এটুকু ভিজিয়ে নিতে পারি করার জন্য। তো প্রথমেই হচ্ছে আমি যেহেতু আকাশের রঙটা হলুদ দিয়েছি, আমি এখান থেকে কিছুটা হলুদ রঙ দিয়ে নিব। ভিউয়ার্স, আমি কিন্তু এ পর্যায়ে নদীতে যে রঙটা করছি, যে সাদা রঙটা প্রথমে করে নিয়েছি, এ পর্যায়ে কিন্তু আমি সাদা রঙটা প্রথমে দিইনি।
তাতে করে হচ্ছে আমাদের ভিউয়ার্স সবাই হচ্ছে আমরা সহজভাবে শিখে নিতে পারবো যে সাদা রং ছাড়াও হচ্ছে রং করা যায়। তো আমরা শুধু মসৃণের জন্য সাদা রংটা করে নিই বা একটা শ্যাডো তৈরি করার জন্য সাদাটা করে নিই। এ পর্যায়ে আমার প্রথম যে স্টেপটা প্রথম রংটা আমি আমার মতো করে হচ্ছে করে নিয়েছি। এখানে উপরে আকাশে একটু আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের একটা অংশ আছে, সেক্ষেত্রে আমরা এই জায়গাটায় কিন্তু প্রথমে ভিজিয়ে নিইনি, একদম সাদা রেখে দিয়েছি, পানি দিইনি। সেক্ষেত্রে হচ্ছে আমার সূর্যের যে প্রতিচ্ছবিটা সেটা কিন্তু চলে আসছে। এ পর্যায়ে আমার যেখানে একটু গাঢ় করার দরকার আমি সেখানে গাঢ় করে নেব। ব্যাস, এবার আমি দ্বিতীয় লেয়ারটা অর্থাৎ হচ্ছে এর সাথে হলুদের সাথে কিছুটা লাল মিশিয়ে অথবা আমাদের যদি হচ্ছে কমলা রং থেকে থাকে আমরা কমলা রং করে এখানে যে গাঢ় শ্যাডোটা আছে সেটা তৈরি করে নেব। আর একটু গাঢ় করে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের একটা জিনিস খুব ভালোভাবে হচ্ছে মনে রাখতে হবে। সাধারণত আমরা পাশাপাশি যখন কোনো কালার করব, যেমন এখানে আকাশের কালার করেছি, এখানে হচ্ছে নদীর কালার করেছি, তো এই ২টা কালার এবং মাঝখানে যে একটা দিগন্ত রেখা আছে, আমি কিন্তু আকাশের কালার করেই কিন্তু দিগন্ত রেখায় রং করতে আসিনি। আমি কিন্তু দিগন্ত রেখাটা ফাঁকা রেখে দিয়েছি এবং নদীর রংটা করেছি। কেন করেছি? যেহেতু আমাদের আকাশের রংটা আমি যখন করেছি এটা কিন্তু ভেজা অবস্থায় ছিল। তো যখন আমি নদীর রংটা আকাশের সাথে নদীর রংটা করতে যাব পানি দিয়ে রংটা যখন করতে যাব তখন কিন্তু এই ভেজা নদীর যে অংশটুকু আছে এই রংটা কিন্তু এই রঙের সাথে মিশে যাবে। যার কারণে আমি কিন্তু হচ্ছে এই পাশাপাশি রংটা দিতে পারছি না, বা আমি আকাশের রংটা করার পর যদি আমি সরাসরি প্রথমেই হচ্ছে দিগন্ত রেখার রংটা করতে যেতাম তাহলে কিন্তু দিগন্তের রংটা হচ্ছে আকাশে ছড়িয়ে যেত, যেহেতু আকাশ ভেজা ছিল। এই জন্যই হচ্ছে আমি আকাশের রংটা করার পর দিগন্ত রেখার রংটা না করে আমি কিন্তু নদীর রংটা সম্পূর্ণ করেছি। এখন আমি যদি দূরের গ্রামের রংটা করি, আমার এই নিচের অংশে যদি ভেজা থাকে, যেহেতু মাত্র করেছি, তাহলে কিন্তু আমাদের এই দিগন্ত রেখার যে রংটা থাকবে সেটা কিন্তু নদীতে এসে আমাদের পুরো রংটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা একটু অপেক্ষা করব যে এইখানটা যখন শুকিয়ে যাবে তখন আমরা দিগন্ত রেখার রংটা করব। তো এতটুক সময় আমরা অপেক্ষা না করে আমাদের যে নিচে আরেকটা নদীর অংশ আছে সেটা আমরা করতে পারি। এখানে রংটাও আমরা পরে করব, যেহেতু আমরা মেঠো পথের রংটা যদি এখন করতে যাই তাহলে কিন্তু নদীর রংটা মেঠো পথে এসে মেঠো পথটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন কি করতে পারি, এখন আমরা অপেক্ষা না করে আমি যে ভিজিয়ে নিয়েছিলাম আগে একটু, এখন আরেকটু ভিজিয়ে দিই, তাহলে আমরা এই যে এখানের যে রংটা সেটা আমরা করে নিতে পারি। প্রথমে আমি আমার যতটুকু আমার দরকার আমি ভিজিয়ে নিচ্ছি।
আমাদের ভেজানো কাজটা আমরা সম্পূর্ণ করেছি। এ পর্যায়ে আমরা সাদা রঙটা করে নিব। প্রথমে আমরা এখান থেকে আমাদের যে আকাশের যে রঙটা আছে সেটা করে নিব। এবং এর সাথে আমরা কিছুটা সাদা রঙ মিশিয়ে হালকা করে নিব, যাতে নিচের অংশের সাথে রঙটা মিশিয়ে রঙটা নষ্ট না হয়ে যায়। এ পর্যায়ে আমরা নিচের থেকে রঙটা শুরু করব, অর্থাৎ হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আকাশের উপরের যে রঙটা আছে সেটা নদীর এই অংশে নিচে এই অংশে নিয়ে আসবো। তো প্রথমে আমরা প্রুশিয়ান ব্লু করে নিব। এই পর্যায়ে আমরা সাদা রং নিয়ে হলুদ এবং নীলের মাঝখানে সাদা রঙের শ্যাডোটা করে নেব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি সাদা রঙটা নিয়ে দুইটা রঙের মাঝখানে করে দিচ্ছি নীল এবং হচ্ছে হলুদ, যাতে করে আমাদের রঙটা অ্যাডজাস্ট হয়ে যায়। এই পর্যায়ে আমরা আরেকটু নীল দিয়ে নিব। নীলটা আমরা একটু হালকা করে দিয়ে নিব।
এ পর্যায়ে আমরা আমাদের দিগন্ত রেখার রঙটা করে নিব। ছোট করে আমরা দিগন্ত রেখার রঙটা সম্পূর্ণ করব। এক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতো তুলি ব্যবহার করতে পারি। আমরা এপাশে কিছু শ্যাওলা এঁকে নিতে পারি। শ্যাওলা বা আমরা অনেকে জানি এটাকে অনেকে আমরা টগর বলি, যেটা আর কি নদীর পাড়ে যেগুলো সাধারণত এগুলো পাড়ে জমে থাকে। নদীর খুব বেশি স্রোত হলে স্রোতের সাথে ভেসে বেড়ায়, কিন্তু সাধারণত নদীর পাশে এগুলো বেশি দেখা যায়। আমরা সেই পাড়গুলোতে যেটা আর কি পাড়ে এসে জমে যায়, তো সেই শ্যাওলাটা আমরা এখান থেকে কিছুটা এঁকে নিচ্ছি আমাদের ছবিটার সৌন্দর্যের জন্য। সবুজ রঙের কিছুটা ছোপ ছোপ দিয়ে আমরা শ্যাওলাটা এঁকে নিচ্ছি। আমরা এপাশ থেকেও একটু ছোপ ছোপ দিয়ে নিচ্ছি শ্যাওলাটা বোঝানোর জন্য। শুধু তুলিটা একটু ছোঁয়া দিয়েই শ্যাওলাটা খুব সহজে করতে পারি। আমি সবুজ রঙের, সাধারণত শ্যাওলার রং হয় সবুজ, আমি সবুজ রঙ আমার তুলিতে মিশিয়ে নিয়ে আমি তুলিটা খাতার সাথে ছুঁয়ে নিচ্ছি, তাতে করে আমাদের শ্যাওলাটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আমাদের শ্যাওলাটা সম্পূর্ণ হলে এ পর্যায়ে আমরা একটু এখানে গাঢ় করে নিই আর একটু কিছুটা দিয়ে নিই, তাতে করে একটু সুন্দর লাগবে দেখতে। এখানে একটু দিয়ে নিই। এ পর্যায়ে আমাদের যে মেঠো পথ, আমরা গ্রামের যে মেঠো পথটা, সেই মেঠো পথটার রং করব। মেঠো পথের রং করতে হলে প্রথমে আমরা কী করব, আমরা পানি দিয়ে ভিজিয়ে নেব যতটুকু জায়গায় আমরা রং করতে চাই।
পর্যায়ে আমরা কিছুটা সাদা রং দিয়ে নিব। এবার আমরা মেঠো পথের রংটা করছি। সাধারণত মাটির রাস্তা থাকে মেঠো পথগুলো, আমরা সেভাবে একটা মাটির কালার দিয়ে রাস্তাটা সম্পূর্ণ করছি। মাটির রংটি তৈরি করার জন্য আমরা কিছুটা সাদার সাথে কিছুটা কালো রং মিলিয়ে আমরা এই রংটা তৈরি করতে পারি। এবং আলো ছায়া বা সৌন্দর্যের জন্য আমরা এর সাথে আরেকটু খয়েরি রং করে নিতে পারি। খয়েরি রংটা করতে গেলে আমাদের এর সাথে একটু লাল রং মিশিয়ে একটু লালের সাথে কিছুটা কালো অংশ মিলিয়ে আমরা গাঢ় করে রংটা করে নিতে পারি। এই রংটা এ পর্যায়ে আমাদের তুলিটা শুকিয়ে নিয়ে তারপরে একটু হালকা করে নিতে হবে। জাস্ট শ্যাডোটা বোঝানোর জন্য আমরা রংটা দিয়েছি, হালকা করে নিব। এঁকে ফেললাম আমাদের মেঠো পথ। এ পর্যায়ে যে পাড়টুকু আছে এই পাড়টুকু আমরা কালো রং করে নিব, কারণ এখানে সূর্যের আলো না পৌঁছানোর কারণে আমরা রংটা এখানে সুন্দর করে নিব। মেঠো পথের যে পার্টটা আমরা রংটা করছি এখন, সাধারণত এইসব জায়গায় সূর্যের আলো না পৌঁছানোর কারণে এই রংটা আমরা একটু গাঢ় করে দিচ্ছি। এবার আমরা ঘরের সামনে যে রংটুকু আছে এটা করে নিব। এইভাবে আমি এই ঘাসগুলোর রংটা দিয়ে নেব।
এবার আমরা আমাদের খড় রঙগুলো সম্পূর্ণ করতে পারি। প্রথমে আমি খড়ের কালার দিয়ে দিচ্ছি, মানে যেটাকে আমরা কুটোর কালার বলি। প্রথমে আমি গাঢ় রঙটা দিয়ে আস্তে আস্তে করে আমি এখানে হালকা করে রঙটা সম্পূর্ণ করব। ঘরের চালের রঙটা এ পর্যায়ে আমরা করে নিব। এ পর্যায়ে গাঢ় সবুজ দিয়ে আমরা আমাদের ঘরের পিছনের যে ঝোপটুকু আছে, মানে সবুজ গাছের ঝোপ, সেই ঝোপটুকুর কালারটা সম্পূর্ণ করব। নিচে আর একটু গাঢ় করে নিব। এগুলো আমরা ঘাসের রং করছি। এবার শ্যাওলাগুলোকে আমরা আরেকটু গাঢ় করে নিচ্ছি পাশ দিয়ে।
পর্যায়ে কালো রং দিয়ে এবং কালোর সাথে কিছুটা লাল রং মিশিয়ে আমরা খয়েরি করে নিব এবং গাছের রংটা সম্পূর্ণ করব। আমি গাছের ডালগুলো এঁকে নিচ্ছি। ভিউয়ার্স, খেয়াল রাখবে, গাছের ডাল যত বড় হবে, যত উপরে যাবে, তত আস্তে আস্তে সরু বা চিকন, যেটাই বলি না কেন, সেটাই হবে।
এবার আমাদের এখানে যে 3টা গাছ ছিল আমরা গাছ 3টা সম্পূর্ণ করব। গাছে আমরা গাঢ় সবুজ এবং কিছুটা কালো মিশিয়ে রংটা গাঢ় করে আমরা পাতাগুলো অঙ্কন করে নেব। এ পর্যায়ে আমরা স্কেল দিয়ে আমাদের যে জায়গাগুলো বাকি ছিল মানে অপূর্ণ হয়েছে সেই জায়গাগুলো আমরা দাগ দিয়ে পূর্ণ করে দিব, যাতে করে আমাদের ছবিটা দেখতে সুন্দর হয়। প্রথমে আমি উপর থেকে দাগগুলো টেনে নিচ্ছি। এবং পরে আমরা নিচ থেকে সম্পূর্ণ করব।
এবং শেষে আমরা সাইডগুলো সম্পূর্ণ করে নিব যখন রঙটা আমাদের একটু শুকিয়ে যাবে। আমরা চাইলে পরবর্তীতে পেন্সিল দিয়ে কিছুটা আউটলাইন করে নিতে পারি। সম্পূর্ণটা আমাদের প্রয়োজন অনুযায়ী। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এই কামনাই করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভালো থেকো।